আমাদের ব্লাডে যে প্লেটলেট আছে ওর পরিমাণটা কমে যায় এই রোগটাতে, আর যার ফলে পেশেন্টের রক্তপাত হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আইটিপি হলে পরে মানুষের শরীরে ছোট 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 লাল লাল দাগ হয়। এরকম দাগ নিয়ে যদি কখনো অ্যাপিয়ার করে বডিতে, তখন সেটা ইমিডিয়েটলি ডক্টরকে দেখানো দরকার। আর যেরকম ইনভেস্টিগেশন আছে, ওই ইনভেস্টিগেশন করার পর বোঝা যায় যে আইটিপি হয়েছে। এই দাগ ছাড়াও আইটিপি ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন নাক দিয়ে রক্ত পড়ছে, গাম দিয়ে ব্লিডিং হচ্ছে, ইউরিনে রক্তপাত হচ্ছে, তো এসব নিয়েও পেশেন্ট আসতে পারে। তো দের আর চান্সেস যে ওটা খুব মাত্রায় কমে গেল, বেশি মাত্রায় কমে গেল প্লেটলেট, তখন কিন্তু কোনো একটা অঘটন ঘটতে পারে। আমরা আজ এমন একটি রোগের সম্পর্কে জানবো যে রোগটি সচরাচর বললে ভুল হবে, আমরা কেউই সেরকম জানি না। আমরা আজ কথা বলবো আইটিপি সম্পর্কে। এই আইটিপি কি ধরনের রোগ, কি থেকেই বা হয়, লাইফস্টাইল কি এর সাথে জড়িত, খাওয়া দাওয়া কি জড়িত, এই বিষয়ে আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর উচ্ছ্বাস সেনাপতি। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর উচ্ছ্বাস সেনাপতি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অ্যাট গৌরীদেবী মেডিকেল কলেজ। আইটিপি জিনিসটা কি, এটার ব্যাপারে খুব একটা শোনা যায় না। আচ্ছা, এই আইটিপি পুরো কথাটা হলো ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা। আমাদের ব্লাডে যে প্লেটলেট আছে ওর পরিমাণটা কমে যায় এই রোগটাতে, আর যার ফলে পেশেন্টের রক্তপাত হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আইটিপি হয়েছে? আইটিপি হলে পরে মানুষের শরীরে ছোট 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 লাল লাল দাগ হয়। সেই দাগটা 3 মিলিমিটারের কমও হতে পারে, তখন আমরা বলি সেটাকে পেটেছি। যদি 3 থেকে 10 মিলিমিটার হয় সেটাকে আমরা বলি পারপিউরা, আর 10 মিলিমিটারের ওপর হলে পরে সেটাকে বলা হয় একাইমোসিস। এরকম দাগ নিয়ে যদি কখনো অ্যাপিয়ার করে বডিতে, তখন সেটা ইমিডিয়েটলি ডক্টরকে দেখানো দরকার। আর যেরকম ইনভেস্টিগেশন আছে, ওই ইনভেস্টিগেশন করার পর বোঝা যায় যে আইটিপি হয়েছে। এই দাগ ছাড়াও আইটিপি ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন নাক দিয়ে রক্ত পড়ছে, গাম দিয়ে ব্লিডিং হচ্ছে, ইউরিনে রক্তপাত হচ্ছে, তো এসব নিয়েও পেশেন্ট আসতে পারে। এই লাল দাগ হলে আমরা সচরাচর ভাবি যে স্কিনের কোনো প্রবলেম হবে বা অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জির মতো ঠিক নয়, তবে মশা কামড়ানোর মতো লাগে দেখতে। তো এরকম মশা অনেক সময় অনেক জায়গায় বেশি মশা থাকলে অনেকগুলো এরকম কামড় দিলে লাল লাল দাগ অ্যাপিয়ার করতে পারে। তো সেটা মানুষ নিজে বাড়িতেই দেখতে পারে। যদি মশা কামড়ানোর দাগ হয়, সেই জায়গাটাকে যদি আমরা একটু প্রেশার দিই, তাহলে সেই লালচে ভাবটা চলে গিয়ে সেখানটা নর্মাল স্কিন কালার দেখা যায় বা সাদাটে দেখায়। কিন্তু এই যেখানে পেটিচি পারপিউরিয়া হবে, সেই জায়গাগুলো কিন্তু সাদা হবে না, ওটা লালই থেকে যাবে ওই জায়গাটাতে। তো আমরা সেইভাবে ওটাকে তফাৎ করতে পারি। আর এইগুলো যখন বড় সাইজের হয়, তখন কিন্তু কালশিটের মতো দেখতে লাগে। সেই মুহূর্তে আমাদের কোন কোন জিনিসগুলো একেবারেই ইগনোর করা উচিত নয়? প্রথমত এই স্কিনের র্যাশ, এই যে লাল রঙের যে র্যাশের মতো বেরোবে, সেগুলোকে তো অ্যাপিয়ার করলেই ডক্টর দেখানো দরকার। তার কারণ হচ্ছে এই যে প্লেটলেটের মাত্রা নর্মাল ভ্যালু হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ। এটা যদি 50,000-এর নিচে চলে যায়, তাহলে সামান্য আঘাত লাগলেও কিন্তু ব্লিডিং হতে পারে। কিন্তু যদি 20,000-এর নিচে চলে যায়, মানে 20,000-এর কম যদি হয়ে যায় ব্লাডে প্লেটলেট কাউন্ট, তখন কিন্তু বিনা আঘাতেও রক্তপাত হতে পারে, তখন ইন্ট্রাসেরিব্রাল ব্লিড হতে পারে। তাই ডক্টর দেখানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আর দরকার লাগলে সকাল বিকেল প্লেটলেট কাউন্টটাকে মেজার করতে হয়। যদি 50,000-এর নিচে হয়ে যায় প্লেটলেট কাউন্ট, তখন পেশেন্টকে কিন্তু অ্যাডমিট করতে হয়। এই প্লেটলেট কাউন্ট কিভাবে করবে সাধারণ মানুষরা? সাধারণ মানুষ তো প্লেটলেট কাউন্ট করতে পারবে না, তবে যখন এই র্যাশেসগুলো অ্যাপিয়ার করবে, ডক্টরের কাছে গেলে ওনারা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেয়। ওই ব্লাড কাউন্টের মধ্যেই প্লেটলেট কাউন্টটা থাকে, ওটা মেশিনে দেখা হয়, তারপর স্লাইডের মধ্যে দেখে ক্রস চেক করা হয়। এই আইটিপি কি ধীরে ধীরে হয় নাকি হঠাৎ করেই ডেভেলপ করে যায়? বা ভালো প্রশ্ন। আইটিপি হয় হচ্ছে দু রকমের, একটা হয় অ্যাকিউট আইটিপি, একটা হচ্ছে ক্রনিক আইটিপি। এই অ্যাকিউট আইটিপিটা, যেমন নামটা বলছে অ্যাকিউট, সাডেনলি অ্যাপিয়ার করে। আর এটা হয় হচ্ছে কখনো ভাইরাল ফিভার যদি হয়ে থাকে, তার 2 থেকে 6 সপ্তাহ পরে এরকম গায়ে লাল লাল দাগ অ্যাপিয়ার করে। আর যে ক্রনিক আইটিপিটা হয়, সেটা হচ্ছে ইনসিডিয়াস অনসেট, মানে ধীরে 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 অ্যাপিয়ার করছে। আর প্লেটলেট কাউন্টটাও খুব একটা নিচে নামে না, ওটা 50,000-এর আশেপাশেই থাকে। তার পেশেন্টরা এখানে ব্লিডিং ম্যানিফেস্টেশনটা, মানে দাগ নিয়েও প্রেজেন্ট করতে পারে, বা ফিমেলস যদি প্রেজেন্ট করে, তো তখন তারা দুটো কমপ্লেন নিয়ে প্রেজেন্ট করে।
একটা বলে হচ্ছে মেনোরেজিয়া হচ্ছে, মানে পিরিয়ডসের সময় রক্তপাতটা বেশি হচ্ছে আর খুব দুর্বল বোধ করছে। এই কমপ্লেনটা নিয়ে ফিমেলসরা ইউজুয়ালি প্রেজেন্ট করে ক্রনিক আইটিপিতে। কাদের মধ্যে এটা বেশি দেখা যায়? যেটা অ্যাকিউট সেটা বাচ্চাদের মধ্যে দেখায় বেশি। শীতকালে বা বসন্তকালে ভাইরাল ফিভারের পরে ওরা এই কমপ্লেনটা নিয়ে প্রেজেন্ট করে, গায়ে দাগ বা ব্লিডিং ম্যানিফেস্টেশন। আর যেটা ক্রনিক হয় সেটা সচরাচর বড়দের মধ্যে হয়, আর বড়দের মধ্যে ফিমেলসদের প্রবণতা এটা হওয়ার প্রবণতাটা অনেক বেশি। আর ওই মেনোরেজিয়া আর দুর্বলতা নিয়েই ওরা প্রেজেন্ট করে। আমরা তো মেনোরিয়া হলে ওই মেনোরেজিয়াটাই ভাবি, আর নয়তো মানে দুর্বল লাগলে সাধারণত ভেবে থাকি অ্যানিমিয়া হয়েছে। একদম ঠিক কথা। এই যে যেটা বললেন আপনি অ্যানিমিয়া আর মেনোরেজিয়াটা যেটা হচ্ছে সেটাই কিন্তু এখানে অ্যানিমিয়ার কারণ। বেশি রক্তপাত হওয়ার ফলে আমাদের বডির আয়রন স্টোরটা কমে যায়। আয়রন কমে গেলেই হেমোগ্লোবিন কমে যাবে, হেমোগ্লোবিন কমে গেলেই অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া হলেই পেশেন্টের দুর্বল ভাব দেখা দেবে। তো তাই আগে আমাদেরকে এই প্লেটলেট কম, তখন তো বার করতে হবে যে কেন জিনিসটা হচ্ছে, কেন মেনোরেজিয়াটা হচ্ছে। তো মেনোরেজিয়াটাকে যদি আমরা ট্রিট করি, কেন প্লেটলেটটাকে যদি কারেকশন করার পর, তাহলে পরে অটোমেটিক্যালি আপনার আয়রন স্টোরটাও রেস্টোর হয়ে যাবে আর আপনার হেমোগ্লোবিনটাও নর্মাল হয়ে আসবে। মানে এগুলো মোটামুটি একে অপরের সাথে একদম কানেক্টেড। একদম, এই ক্ষেত্রে এটা কানেক্টেড। এবার প্লেটলেট কম হবার একাধিক কারণ আছে, আইটিপি ইজ জাস্ট ওয়ান অফ দেম অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ উই এনকাউন্টার। এছাড়া একাধিক কারণেই এই প্লেটলেট কম হতে পারে। লক্ষণ দেখা দেওয়ার পর তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত? যখনই স্কিনে এরকম র্যাশেস দেখা দেবে আমাদের ডক্টর দেখানোটা খুবই দরকার, কারণ অ্যাকিউট আইটিপি ইউজুয়ালি অনেক মাত্রায় প্লেটলেটটা কমে যায়। ইট ইজ লাইক পেশেন্ট প্রেজেন্ট করে 20,000-এর কাছাকাছি প্লেটলেট নিয়ে, মানে 20,000 লেস দেন 20,000, যেখানে স্পন্টেনিয়াস ব্লিডিং হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তার ফলে যখনই স্কিনে এরকম র্যাশ দেখা দেবে, যখনই নাক থেকে ব্লিডিং বা গাম ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু ইমিডিয়েটলি ডক্টর দেখানোটা খুবই দরকার। এটা কি কখনো বড় মাত্রায় চলে যেতে পারে? একদম, ওই যে বললাম সকালে বিকেলে প্লেটলেট মনিটর করতে হয়। যদি প্লেটলেট কাউন্ট 20,000-এর কম চলে যায় তখন কিন্তু স্পন্টেনিয়াসলি ইন্ট্রাসেরিব্রাল ব্লিড হয়ে যেতে পারে। তো সেই জন্য 50,000-এর কমেই ডক্টর রেকমেন্ড করেন যে ওনাদের যেন অ্যাডমিট হয়ে থাকে হসপিটালে, তাকি কোনো যদি খুব কমে যায় সেইভাবে আমরা সাপোর্টিভ কোনো ট্রিটমেন্ট দিতে পারি। এটা ট্রিটমেন্ট বিশেষ কিছু নেই, অ্যাকিউট অনসেটের যেগুলো থাকে সেগুলো নিজে থেকেই বেশিরভাগ টাইম ঠিক হয়ে যায়, কিন্তু ওই আর কি মনিটরিং করতে হয় হসপিটালে রেখে। কিন্তু যেগুলো ইনসিডিয়াস অনসেটের হয়, যেটা ক্রনিক যেটাকে বলি, সেখানে আপনার ওষুধ দেওয়া হয় স্টেরয়েডস যাতে, অথবা ইমিউনোগ্লোবুলিনস দেওয়া হয়। আর যদি একান্ত ট্রিটমেন্ট মানে রেসপন্স না করে সেই ক্ষেত্রে স্প্লিনেক্টমি করে দেওয়া হয়, কেন স্প্লিনটাই হচ্ছে একটা অর্গান যেখানে এই প্লেটলেটগুলো ডিস্ট্রাকশনটা হয় মেইনলি। এই খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল কি কোনোভাবে সাহায্য করে? না, এটার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই বা লাইফস্টাইল মডিফিকেশনেরও কোনো প্রয়োজন নেই। এটা কার হবে, মানে যেরকম অ্যাকিউটের তো কারণ আছে, যে কোনো ভাইরাল ফিভারের পর মলিকুলার মিমিক্রি হয়েছে, কিন্তু যেটা ক্রনিকে সেটার কারণটা ঠিকমতো বোঝা যায় না। কখনো কখনো এরমও দেখা দিয়েছে যে অন্য কোনো রোগ আছে, ধরুন কোনো ধরনের ক্যান্সার বা কারোর HIV আছে বা হেপাটাইটিস C ভাইরাসের ইনফেকশন হয়েছে, এই সব পেশেন্টের হঠাৎ করে এরকমই একটা প্লেটলেট কম হতে দেখা যাচ্ছে। আর যখন ব্লাডে টেস্ট করা হয় তখন দেখা যায় যে এদের বডিতে প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো তখন আমরা কি করি, যখনই এই প্লেটলেট কম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে তাদের শুধু যে CBC করি এমনও নয়, তার সাথে এই ভাইরাল মার্কার্সগুলোকেও চেক করা হয়। আর অন্যান্য কোনো কারণের জন্য প্লেটলেট কমছে কিনা সেটাও রুল আউট করতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি ডিজিজ অফ এক্সক্লুশন। বাকি সমস্ত যখন আমরা বাতিল করে দিলাম যে এইগুলো হয়নি, তখন গিয়ে আমরা কনক্লুশনে আসি যে এটা আইটিপি হয়েছে। এর প্রিকশন কি রয়েছে? এটা একটা অটো ইমিউন ডিজিজ, মানে ভাইরাল ফিভারে মলিকুলার মিমিক্রি হয় প্লেটলেটের সাথে, যার ফলে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটা যেটা ভাইরাসের এগেনস্টে কাজ করছিল, হঠাৎ করে ভুলবশত আমাদের নিজের সেলের এগেনস্টেই কাজ করতে শুরু করে। আর এখানেই সেলটা হলো প্লেটলেট, তো ওরা ভুল করে প্লেটলেটগুলোকেই মারতে শুরু করে দেয়, যেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ। তো এখানে মানে আমরা প্রিভেন্টিভ কিছু নেই এর মধ্যে। এটা হলে পরে অ্যাকিউট হলে নিজে থেকেই হিল করে, আর ইনসিডিয়াসে যেটা আমি বললাম ট্রিটমেন্টটা আছে সেইভাবে ওরা পেশেন্টদেরকে ট্রিট করা হয়। মানে ডক্টরের কাছে আসা একদম খুবই জরুরি, একদম দরকার, না হলেই মানে হিল তো হয়ে যেতে পারে, কিন্তু দের আর চান্সেস যে ওটা খুব মাত্রায় কমে গেল, খুব বেশি মাত্রায় কমে গেল প্লেটলেট, তখন কিন্তু কোনো একটা অঘটন ঘটতে পারে। কি ধরনের রোগ দেখা দেয় এটা হলে? ওই ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজেস হতে পারে, ব্রেনের মধ্যে হ্যামারেজ হয়ে যেতে পারে।
তো সেইগুলো তখন কমপ্লিকেশনস হিসেবে অ্যারাইজ করে। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিশেষজ্ঞ ডক্টর উচ্ছ্বাস সেনাপতি কিন্তু জানালেন আইটিপি বিষয়টা কি, কি ধরনের রোগ, কি হলে কি হতে পারে এবং কিভাবে সারবে। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।